রাজনৈতিক সংকট নিয়ে বলছি। আপনারা জানেন দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা একটা বড় ধরনের রাজনৈতিক বিতর্কের মধ্যে পড়ে গিয়েছিলাম। এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রটি হবে নীতিভিত্তিক, কোন নেতা ভিত্তিক রাষ্ট্র, যে নির্যাতন, যে হল দখল করে, যে চাঁদাবাজি করে, যে মেয়েদের উপরে নির্যাতন করে, নির্মম মধ্যযুগীয় কায়দায় মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শিক্ষার্থীদের চমৎকার অবস্থান। দর্শক, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনাদের জন্য স্বস্তির খবর খুব শীঘ্রই আসবে। ওই স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা গণঅভ্যুত্থানের চেষ্টা করছে। এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে? যদি যেখান থেকেই হোক পাল্টা গণঅভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে মারা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। নিষিদ্ধের ব্যাপারে শিক্ষার্থীদের চমৎকার অবস্থান। দর্শক, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনাদের জন্য স্বস্তির খবর খুব শীঘ্রই আসবে। কি সেই স্বস্তির খবর? আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই স্বস্তি। আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা একেবারেই মানবিকতার একটা বিষয়। যে আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে, ভয়ানক একটা পরিস্থিতি তৈরি করেছে, সে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা এখন জনগণের মূল দাবি। আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের একটা বক্তব্য আপনাদের শোনাতে চাই। গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চায়, তবে সে দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করবে। এটি একটা স্বস্তির খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বিষয়ে উদ্যোগ নেয়, সেটা বাংলাদেশে সফল হয়েছে। যেমন কোনো সচিব, কোনো কর্মকর্তা, ওরা যদি বলে যে অমুকে থাকতে পারবে না, অমুকে অপসারণ করতে হবে, তাকে কয়েক ঘন্টার মধ্যে অপসারণ করা হয়। কারণ দেশটাকে স্বাধীন করে দিয়েছে ওরা, ওদের কথায় চলবে। এখন বাংলাদেশে ওই অর্থে আসলে সংবিধান আইনও বলবৎ নেই। এখন দেশটা চলছে বিপ্লবীদের কথা, জনগণের কথা, জনগণের ইচ্ছা বা অভিপ্রায় হচ্ছে সংবিধান। তো সেই ক্ষেত্রে ওরা যেহেতু বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ যদি জনগণ চায়, ওরা একাত্মতা প্রকাশ করবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, খুব শীঘ্রই বেশ কিছু রাজনৈতিক দল উদ্যোগ নেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার। অন্তর্বর্তীকালীন সরকারকে স্মারকলিপি দিবে, আন্দোলন করবে, রাজপথে কর্মসূচি দিবে। এমনকি আদালতেও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার কার্য কিন্তু শুরু হবে। তো সব মিলিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে একটা সুখবর আপনারা পাবেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বাংলাদেশে। আর নিষিদ্ধ না হলেও আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না। 15ই আগস্টে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আর সামনে আসতে পারেনি, রাজপথে ঘুরে দাঁড়াতে পারেনি। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নস্যাৎ হলো। এরা স্বপ্ন দেখছে যে 75-এ 15 আগস্টের পর ঘুরে দাঁড়িয়েছিল, 21 বছর পর হলো, আবারও ঘুরে দাঁড়াবে। না, অসম্ভব। কারণ 75-এ 15 আগস্ট ঘটিয়েছিল সেনাবাহিনী, আর আওয়ামী লীগ ছিল কিছুটা হলো মজলুম, শিশুদেরকে, নারীদেরকে হত্যা করেছিল। আর এবার আওয়ামী লীগ হচ্ছে জালেম, আওয়ামী লীগ গণহত্যা করেছে। আর এবার সেনাবাহিনী আওয়ামী লীগকে উৎখাত করেনি, জনগণ উৎখাত করেছে, গণ অভ্যুত্থান হয়েছে। অতএব এবার আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। অনেকে মায়া কান্না করছেন, অনেকে আমাদের নীতি কথা শেখাচ্ছেন, সুশীল সাজছেন। ওইসব সুশীলদেরকে আমরা উচিত শিক্ষা দেবো ইনশাল্লাহ। ওদেরকে ওইসব সুশীলদের রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। অনেকে বলছে যে না, ঠিক আছে, আওয়ামী লীগ বঙ্গবন্ধু সবার শোক পালন করতে দেওয়া উচিত, এত বাড়াবাড়ি ঠিক নয়, আওয়ামী লীগ রাজনীতি করবে, এরাও তো গণতন্ত্রের অংশ, তাদেরও বাক স্বাধীনতা আছে, ফ্রিডম অফ প্রেস আছে, ফ্রিডম অফ স্পিচ আছে। নানান ফাজলামি কথাবার্তা এই স্বাধীন বাংলাদেশে শুরু করছে। আপনাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ গণহত্যাকারীদের দল। এই গণহত্যাকারীদের বাক স্বাধীনতা থাকবে, ফেসিবাদের দল, ফেসিবাদের বাক স্বাধীনতা থাকবে। এবং এই আওয়ামী লীগ এখন পর্যন্ত অনুতপ্ত নয় যে আমরা ভুল করেছি, আমরা গণহত্যা চালিয়েছি। শুধু দোষীদের বিচার করেন ভাই, আমরা যারা নিরীহ আমাদেরকে রাজনীতি করার অধিকার দেন। হাসিনার বিচার করেন, কিন্তু আমরা যারা নিরীহ আমরা কি দোষ করেছি? আমরা শেখ মুজিবের আদর্শ ধরে রাজনীতি করতে চাই। এরকম অনুতপ্ত এখন পর্যন্ত হয়নি। তাহলে কোন যুক্তিতে আপনি বাংলাদেশে আওয়ামী লীগের বাক স্বাধীনতা চান আর শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করার অধিকার চান? এটা কোনো যুক্তিই হতে পারে না। আওয়ামী লীগের কোনো অধিকার থাকতে পারে না। মনে আছে আপনাদের, ওরা আমার সন্তানদেরকে গণহত্যা করেছে, কান্না করার অধিকার দেয়নি, শোক পালন করা তো দূরের কথা, আপনি বলতে পারেননি। ছেলের চোখের সামনে বাবাকে 4 তলা থেকে পিটিয়ে ফেলে দিয়েছে, তারপরে নিচে নেমে আবার গুলি করেছে। ছেলে দেখেছে কিন্তু বলতেও পারেনি, এখন বলছে। জামাত নেতা লক্ষ্মীপুরের ঘটনা ঘটেছে। অতএব আপনি কার অধিকারের কথা বলছেন? নামাজ পড়তে দেয়নি, জানাজা নামাজ পড়তে দেয়নি, আপনাদের মনে নেই? তড়িঘড়ি করে লাশ দাফন, জানাজা পড়ার অধিকার ছিল না বাংলাদেশে। আর আপনি যারা জানাজার অধিকারকে কেড়ে নিয়েছে, আপনি তাদের অধিকারের কথা বলছেন? আপনি অনৈতিক, আপনি অসৎ। অতএব এইসব সুশীলগিরি দেখাতে আসলে জনগণ এইসব সুশীলদেরকে রাজপথে উপযুক্ত জবাব দিবে। শিল্পী নামে, সংস্কৃতি কর্মী নামে, ওই যে রোকেয়া প্রাচী দেখেন না, মোমবাতি জ্বালাতে গিয়ে উত্তম মাধ্যম খেয়েছে, আপনি সুশীলগিরি দেখাবেন না। আওয়ামী লীগের অধিকারের পক্ষে যারা কথা বলবে, হ্যাঁ, অনুতপ্ত হওয়ার পর, বিচার হওয়ার পর, তারপরে যদি অধিকারের পক্ষে কথা বলেন, দ্যাট উইল বি ওয়েলকামড। কিন্তু এখন এই মুহূর্তে যেখানে শহীদদের রক্তের দাগ শুকায়নি, আপনি সেই বাংলাদেশে এই হায়নাদের অধিকারের পক্ষে বলবেন, আপনাকে উচিত শিক্ষা দেওয়া হবে, আপনাকেও ঢাকার রাজপথে আমরা দেখে নিব। অতএব দালালরা সাবধান হয়ে যাও। যারা ইনি বিনি আওয়ামী লীগের অধিকারের পক্ষে বলছে, এরা ভারতের দালাল, এরা ফেসিবাদের দালাল। এইসব দালালদের কোনো স্থান বাংলার মাটিতে হবে না। এরা বিপ্লবীদের দেশ। হ্যাঁ, নতুন সংবিধান প্রণয়ন হবে, আওয়ামী লীগের বিচার হবে, তারপরে আওয়ামী লীগ নিয়ে নতুনভাবে রিকনসিডার করা হবে, দ্যাটস ডিফারেন্ট থিং। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের অধিকারের পক্ষে যে কথা বলতে আসবে, তাকে আমরা উচিত শিক্ষা দেব, তালিকা করব। যাই হোক দর্শক, শিক্ষার্থীদের যে বক্তব্য, এটা ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চায়,
তবে সে দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীর একাত্মতা প্রকাশ করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম একথা জানিয়েছেন। বৃহস্পতিবার 15 আগস্ট সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে রাজধানী শাহবাগে কেন্দ্রীয় জামায়াত কর্মসূচি পালনকালে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে বেলা 11:15টার দিকে শারজিসের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগে আসেন একদল শিক্ষার্থী। তারা শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়ে নানান স্লোগান দিয়ে থাকেন। কিছুক্ষণ পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে মিছিল নিয়ে আসেন জাদুঘরের সামনে এসে অবস্থান নেন। শারজিস আলম বলেন, ছাত্রলীগ যুবলীগ সহ স্বৈরাচার যারা দোষর ছিল সেসব দুষ্কৃতিকারীরা নতুন একটি গণ-অভ্যুত্থান করে বিশৃঙ্খলা তৈরির পায়তারা করছে। এটি কখনোই হতে দেওয়া হবে না। ছাত্র সমাজ মাঠে আছে, থাকবে। ওদেরকে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। তিনি আরো বলেন, পাল্টা অভ্যুত্থান করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দেন। সাফ কথা। অতএব এই পাল্টা অভ্যুত্থানের গ্রাউন্ড তৈরি করা, আওয়ামী লীগের অধিকারের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা করার দালালি যারা করছে, যেসব সুশীলরা, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদেরকেও কিন্তু খবর। ওই স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা গণ-অভ্যুত্থানের চেষ্টা করছে। এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে? যদি যেখান থেকেই হোক পাল্টা গণ-অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আজ আমরা অনেকটাই বিজয়ীর বেশে সেই শাহবাগের মঞ্চে আবার এসে জড়ো হয়েছি। যেই স্বৈরাচারী সরকার পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল, সেই স্বৈরাচারী সরকার কোথায়? সেই পুলিশ কোথায়? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া সম্ভব নয়। যদি আটকে দিতে চান, গদিতে আগুন জ্বলবে। ওই স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা গণ-অভ্যুত্থানের চেষ্টা করছে। এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকেই হোক পাল্টা গণ-অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আমরা যখন রক্ত দিতে শিখেছি, তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না। অন্তরে জ্বালা। শেখ হাসিনা সরকার পতনের পর সন্ধান পাওয়া যাচ্ছে না অনেক মন্ত্রী, এমপি এবং নেতাদের। এদের মধ্যে অনেকেই পালিয়ে গেছেন দেশের বাইরে, কেউ কেউ রয়েছেন আত্মগোপনে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? তবে গত মঙ্গলবার সেনা প্রধানের বক্তব্য থেকে জানা যায়, নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে। তবে প্রশ্ন হচ্ছে, কারা আছেন সেখানে? অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। পালানোর সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। খিলক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তারের পর 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের। নৌপথে পালানোর সময় সদরঘাট থেকে গ্রেপ্তার হয়ে 10 দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ। এছাড়া বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে আটকের খবরও পাওয়া গেছে। গত শুক্রবার চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকেও আটক করা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি করা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকেও আটক করেছে পুলিশ। এরা ছাড়াও আওয়ামী লীগ সরকারের অন্যান্য নেতাদের খোঁজ পাওয়া যায়নি এখনো। তবে গত মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায়, নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে। সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেন, তাদের জীবনের হুমকি আছে বিধায় তাদের আশ্রয় দেওয়া হয়েছে। বিচার বহির্ভূত কাজ যাতে না হয় সে কারণে তাদের সেনা হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেন সেনা প্রধান। বিশ্লেষকরা বলছেন, জনগণের হাতে পড়লে জনগণ তাদের পিটিআই মেরে ফেলত। এতে পরিস্থিতি নেতিবাচক হয়ে পড়ত। ফলে সেনাবাহিনীর দিক থেকে তাদের নিরাপত্তা দেওয়াটা ছিল কার্যকরী পদক্ষেপ। তবে সেনা হেফাজতে থাকা মানুষের সংখ্যা ও পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পোড়ানোর বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, সেটা ছিল একটা ভুল বোঝাবুঝি। পরিস্থিতি এখন একেবারেই শান্ত, তবে তারা যে অপরাধ করেছে অবশ্যই তার তদন্ত হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে। দেশের 20টি জেলার 32টি জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। এসব অরাজকতা যারা করেছে তাদেরও শাস্তির আওতায় আনা হবে বলে জানান সেনাপ্রধান। এই বাংলাদেশে যদি একটা পিলারও হতো, সেটার ক্রেডিটও একজন মানুষকে দেওয়া হতো, কারণ সবকিছু নাকি তার নির্দেশে হয়। তাহলে এই যে বিগত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশে যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুম দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড দলটার নাম কি? ছাত্রলীগ। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলের একজন নির্বাচিত সদস্য ছিল। আজকের দিনের এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ বনাম যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, সবার জন্য মূল যেই মাথা ব্যথার কারণ যে ছেলেটা, সেই ছেলেটার নাম হচ্ছে সার্জিস। প্রশ্ন হচ্ছে কেন ভ্যানগার্ড থেকে আজকের দিনে এসে এত বড় ভিলেন ভূমিকা কোথাও না কোথাও আওয়ামী লীগের জন্য এই অবস্থানটা সার্জিস নিল। এর পেছনে হয়তো আছে কোনো বঞ্চনা, নিপীড়ন, লাঞ্ছনা অথবা নির্যাতনের শিকার। বাংলাদেশের গতানুগতিক ধারায় আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, আমি আপনি যেই দলেরই সমর্থক হই না কেন, যদি আমরা আমাদের দলের কোনো অন্যায় অপরাধ নিয়ে সমালোচনা করি অথবা আপনি প্রকাশ্যে কথা বলেন, তাহলে সেটার জন্য আপনাকে শাস্তি পেতে হয়। আর সেটার বড় এক্সাম্পল আমি নিজেই। সার্জিসের মতন অনেক ব্যথা আমারও আছে। অপরাধ যে অন্যায়টাকে নিয়ে যতটুকু পারছি সমালোচনা করছি, কিন্তু সেই সমালোচনাগুলোকে পাত্তা না দিয়ে যে রাজত্ব কায়েম করা হয়েছিল, আজকে সেই রাজত্বে যখন ধস নেমেছে, সেখানে গজিয়ে উঠছে নতুন ফুলকুড়ি চারা। দর্শক, এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই বিশাল চ্যালেঞ্জ দিয়ে বসছে এই সার্জিস। তার আজকের একটা ভিডিও বার্তা ইতিমধ্যেই গণমাধ্যমে প্রচারিত, নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কি আগামী দিনে এই দেশে রাজনীতি করতে পারবে নাকি পারবে না? আমরা গেল দায়িত্ব নেওয়ার পরের দ্বিতীয় দিনই সম্ভবত আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত, তিনি আওয়ামী লীগ উদ্দেশ্যে যখন একটা কথা বললেন যে আপনারা দল গোছান, এর পরের দিনই সার্জিস কিন্তু শাখাওয়াত হোসেন সহ আর বাকিদেরকে উল্লেখ করে বলছিলেন যে আপনাদেরকে যেভাবে গদিতে বসাইছি আবার কিন্তু টেনে হিস্ট্রি নামাবো। এর একদিন পরেই ব্রিগেডিয়ার শাখাওয়াত তিনি তার বক্তব্যের জন্য সরি বললেন আর বললেন যে এই আন্দোলনটা, এই ক্ষমতাটা রাইট নাও যেটা আমরা দেখছি, এটা ছাত্রদের, এটা ছিনতাই হবে না। তার মানে সার্জিসের যেই সার্জিস সহ তাদের যে সমন্বয়ক টিমটা আছে, তাদের এই ভাষার কাছে বাকিদের হিসাব নিকাশ করে চলতে হচ্ছে। আজকে 49 বছর পর বাংলাদেশে 15ই আগস্টকে ঘিরে এক ভিন্ন দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আগের মতন কুলখানি নেই, তারপর হচ্ছে খিচুড়ির আয়োজন নেই, মিলাদ দোয়া মাহফিল ওইরকম নাই। ফেসবুকে যারা পলাতক নেতাকর্মীরা আছেন তারা কেউ পোস্ট দিচ্ছেন না, অনেকে পোস্ট দিচ্ছেন যারা প্রকৃত নেতাকর্মী আছেন তারা দিচ্ছেন, যারা দুর্নীতি লুটপাটের সাথে জড়িত না। এখন এই সিচুয়েশনে এসে 3 মাসের মধ্যে যে নির্বাচন দেওয়ার কথার জন্য ভারতের প্রতি সজীব ওয়াজেদ জয় এই মুহূর্তে অনেকটা মাথা খারাপ টাইপ অবস্থায় আছে। আলোচনা কথাবার্তা হওয়ারই বিষয়, কারণ এত বড় একটা রাজত্ব চোখের পলকে কেড়ে নিল। সেখানে ডক্টর ইউনূস সাহেব এই প্রটোকল পাচ্ছে। 3 দিন আগেও ডক্টর ইউনূস সাহেবের অবস্থা কী কোণঠাসা ছিল, সেখানে আজকে রাষ্ট্র ক্ষমতার এত বড় জায়গায় ইউনূস সাহেব ঘুরছে, পেছনে লাল বাতি জ্বলতেছে, সেনাপ্রধানরা সেলুট দিচ্ছে। সার্জিসের মতন ছোটো ছোটো ছেলেগুলা, ওবায়দুল কাদেরের মতন মানুষ যারা ভূমিকা রাখতো তাদের মতন ভূমিকা রাখছে, মিডিয়া কাভারেজ করতেছে, যেখানে হাত দিচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি, গণমাধ্যম তাদের অনুসন্ধানী প্রতিবেদন দিচ্ছে। তো সকল কিছু মিলিয়ে এটাকে বাস্তবে মেনে নেওয়া যে এক সপ্তাহ আগেও যে টেলিভিশন চ্যানেল, যে সাংবাদিক, যে মানুষগুলো শুধুমাত্র আওয়ামী লীগ করতো, তাদের এই যে রাতারাতি পট পরিবর্তন, এটা কিন্তু আসলে মাইনে নেওয়া সোজা না। তো সেই কারণে সজীব ওয়াজেদ জয় তিনি বিভিন্ন সময় যে কথাবার্তাগুলো বলেন কিছুটা তো সাংঘর্ষিক। যেমন তিনি গতকালকে যেটা ভারতের কাছে চাইলেন, আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন নিশ্চিত করার জন্য ভারতকে চাপ দিতে, এইটাকে কাউন্টার করছে সার্জিস। বলছে ভারতের কি সেই সক্ষমতা আছে? বরঞ্চ ভারতের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, সেই সম্পর্ককে যদি ভারত মানে তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে, ইভেন বাংলাদেশে এনে তার বিচার করা হবে। বিচার কি হবে? ফাঁসি পর্যন্ত আওয়াজ তোলার শুরু করেছে সার্জিস। এর পাশাপাশি আগামী দিনে 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, অথবা 1 বছর পরে হোক, যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে না পারে, আওয়ামী লীগকে যেন অংশগ্রহণ করতে দেওয়া না হয়, আওয়ামী লীগ যেন কোনোভাবেই এই রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে না পারে, সেইটা নিশ্চিত করার জন্য যা যা করার দরকার সেইটা করার ঘোষণা দিয়েছে দ্য ব্লুটুথ বয় সার্জিস। সাহস তো এখন আমরা সেই লেভেলেই দেখছি। তো এই মুহূর্তে শেখ হাসিনার জন্য বা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে ইস্যুটা আগামী নির্বাচন। তবে একটা ছোট বাচ্চাও এই মুহূর্তে এটা বোঝে যে আগামী মিনিমাম 2 টার্ম, 1 টার্ম হতে পারে, আমাদের যে রানিং সরকার আছেন তারা 3 বছর 5 বছর থাকতে পারে, এরপর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা নির্বাচন হবে, আর সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, সেটা আমরা আগে থেকেই বুঝতে পারছি। তো তার মানে মিনিমাম ক্যালকুলেশনও যদি করি, আগামী 10 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার ইস্যুতে আওয়ামী লীগ আপনার কোনো ভূমিকা রাখার সুযোগ পাবে না, অথবা নির্বাচনে আসলেও তাদেরকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে সার্জিসের নেতৃত্বে তাদের ছাত্র সমন্বয়করা। আজকে দেখেন যে ঢাকা শহরে 15ই আগস্টকে নিয়ে আওয়ামী লীগ যেন কোনো ধরনের পথসভা বা কোনো ধরনের রাজপথে অবস্থান কোনো কিছু করতে না পারে, সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বলছে যদি
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা রাস্তায় নামে, তাহলে সাথে সাথে সমন্বয়কদের নেতৃত্বে আরেকটা দল রাস্তায় নামে তাদেরকে প্রতিহত করার জন্য। তাহলে আপনি ভাবেন যে এই সার্জিসের ভেতরে আসলে কি পরিমাণ ক্ষোভ জন্ম আছে 4 বছর যাবত এই দলটা করার পরে, কেন আসলে সে এতটা ক্ষিপ্ত এই দলটার প্রতি। তো আমি আমার জায়গাটা থেকে বিষয়টা কিছুটা আজ করতে পারি। আমি 2019 সালে সম্ভবত তৎকালীন সময় এসএসএফ এর সদস্য আমাদের যে মেজর সিনহা ছিলেন, তার যে মৃত্যুটা ছিল ওসি প্রদীপ কর্তৃক, তৎকালীন ওসি প্রদীপ দুর্নীতিগ্রস্ত একজন পুলিশ অফিসার ছিল। আমি যখন এই নিউজটা করছি, এইটার পরে আমার যে কি পরিমাণ আইনি ঝামেলা পোহাইতে হয়েছে। এখন আইনি ঝামেলাটা কেন? কারণ মন্ত্রী পরিষদ থেকে আমার বিরুদ্ধে এসবি, ডিবি, লোকাল পুলিশ 3টা টিম আমার বিরুদ্ধে কাজ করেছে। তারা আমিকে, আমার ব্যাকগ্রাউন্ডে কতটুকু বিএনপি আছে, পরিবারের মধ্যে কে জামাত করে, আমি আমার ছাত্র জীবনে কোন দলের রাজনীতি করতাম, আমার ভাই, খালা, মামু, চাচা, তাদের বাচ্চারা কে কোথায় বিএনপি জামাত কানেক্ট আছে, এগুলো খুঁজতো। রাতে বিরাতে আমার বাড়িতে পুলিশ আসতো। তো এগুলোতে হয়তো কি ডিস্টারবেন্স ক্রিয়েট করার ট্রাই করতো। ইভেন এরপরে আমি যখন ধরেন আমি মাঝে মাঝে আওয়ামী লীগের অনেক নেতা, এমপি, মন্ত্রী নিয়ে কথা বলছি, আমার দলি ভাই, কিন্তু আমি তাদের অন্যায় দেখলে অন্যায়টারে বলার চেষ্টা করছি যতটুকু আমি পারছি। এতটুকু বলাতে দলের কোনো আসলে ওইরকম ভাবমূর্তি নষ্ট হয় না। বাট কেন আমি বলবো, সেটা নিয়ে আমি যে প্যারেশানিটা পোহাইছি গত 5টা বছর, আমি নিজে বাংলাদেশ যাইতে পারি নাই। তো এই যে ক্ষোভ বা যন্ত্রণা আমার মনেও ছিল, কিন্তু আমি হয়তো ওইভাবে প্রকাশ করি নাই। তো সার্জিসও হয়তো বা কোনো না কোনোভাবে ছাত্রলীগ টোটালি আনকন্ট্রোল ছিল। শিক্ষা, শান্তি, প্রগতির বাহিরে গিয়ে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ড চলতো, দালালি চলতো, গুন্ডামি চলতো। এগুলোই আমাদের রাজনীতির দৃশ্য। এখন দেখেন ছাত্রদল অনেকটা ভূমিকা পালন শুরু করে দিছে, দলীয় হাইকমান্ডের নির্দেশে কিছুটা শান্ত আছে। তো সম্ভবত এরকম কোনো ক্ষোভ সার্জিসের মনে জমা আছে। সেই ক্ষোভ থেকে আজকের তার অবস্থানটা আরও শক্ত, কারণ এই টোটাল টিমের মধ্যে সার্জিস যেই ভাষায় মানে কথা বলে, এই ভাষাটা তার ক্ষোভের একটা প্রকাশ। তো এই মুহূর্তে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ইস্যু হচ্ছে সার্জিসের নেতৃত্বে যে টিমটা গড়ে উঠছে বা যে জনমত তৈরি করা হচ্ছে, সেই জনমতটাকে মানে কিভাবে আসলে তারা এটার বিপরীতে তারা কাজ করবে, সবাই বলে দেবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।